ব্যক্তি থেকে পরিবার, সমাজ থেকে রাষ্ট্র, দেশ থেকে বিশ্ব, সবকিছুর চালিকায় রাজনীতি। তাই রাজনীতির 10 দিক নিয়ে রাজকাহন। সাথে আছে শারমিন চৌধুরী। নিবেদন করছে জিপিএইচ ইস্পাত। শুরুতেই জানিয়ে দিই মার্কেন্টাইল ব্যাংক সংবাদ শিরোনাম। গত 24 ঘন্টায় 10 জনের মৃত্যুতে দেশে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মোট মৃতের সংখ্যা 100 ছাড়ালো। বিশ্বের অন্যান্য দেশের তুলনায় বাংলাদেশের করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সোমবার সকালে প্রধানমন্ত্রী ভিডিও কনফারেন্সে কেন্দ্রীয় ঔষধাগার সিএমএসডি পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ শহীদুল্লাহর সাথে যুক্ত হয়ে N95 মাস্ক লেখা বক্সে সবসময় সঠিক মাস্ক যাচ্ছে না উল্লেখ করে নজরদারি বাড়াতে বলায় সিএমএসডি পরিচালক দেশের জরুরি প্রয়োজন মেটাতে গিয়ে ভুল হয়ে থাকতে পারে বলে জানালেও কয়েক ঘন্টা পর স্বাস্থ্য অধিদপ্তরের ব্রিফিংয়ে যুক্ত হয়ে N95 মাস্ক নিয়ে গণমাধ্যম সহ অন্যান্য মাধ্যমে বিভ্রান্তিকর, বানোয়াট, অসত্য তথ্য প্রকাশ করলে মামলার হুঁশিয়ারি দেন। দেশের চিকিৎসা ব্যবস্থায় এমন বিভ্রান্তি, ভুল, সমন্বয়হীনতার মধ্যে করোনা আক্রান্তদের চিকিৎসা দেওয়ার প্রতিশ্রুতি দিচ্ছে বেসরকারি হাসপাতালগুলো। এসব নিয়ে আলোচনায় আজ রাজকাহন স্টুডিওতে আছেন শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ ও হাসপাতালের পরিচালক অধ্যাপক ডাক্তার উত্তম কুমার বড়ুয়া, আছেন ইউনিভার্সাল মেডিকেল কলেজ ও হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ডাক্তার আশিস কুমার চক্রবর্তী। দর্শক, এছাড়াও আমাদের সাথে সরাসরি যুক্ত আছেন রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান IEDCR এর উপদেষ্টা ডাক্তার মুশতাক হোসেন এবং আছেন ইউনাইটেড হাসপাতালের কমিউনিকেশন অ্যান্ড বিজনেস ডেভেলপমেন্টের ডাইরেক্টর ডাক্তার শাগুফা আনোয়ার। অধ্যাপক ডাক্তার উত্তম কুমার বড়ুয়া এবং ডাক্তার আশিস কুমার চক্রবর্তী, আপনাদের স্বাগত জানাচ্ছি শাগুফা আনোয়ার এবং ডাক্তার মুশতাক হোসেন, আপনাদের দুজনকেও। আমরা আজকের আলোচনার শিরোনাম ঠিক করেছি শতাধিক মৃত্যু, ব্যবস্থাপনা কতদূর। আলোচনা শুরু করতে চাই। আজকে মাননীয় প্রধানমন্ত্রী যে ভিডিও কনফারেন্স করলেন এবং কনফারেন্সের একদম শেষ দিকে সিএমএসডির পরিচালক, কেন্দ্রীয় ঔষধাগার পরিচালকের সাথে কথা বলেছেন। সেখানে আমরা দেখেছি তিনিও কদিন যাবৎ গণমাধ্যম, সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচিত সমালোচিত যে বিষয়টি, সেই বিষয়টি উত্থাপন করলেন যে বক্সের গায়ে N95 লেখা থাকলেও ভেতরে সঠিক জিনিসটি যাচ্ছে না। অধ্যাপক ডক্টর উত্তম কুমার বড়ুয়া, আপনার কাছ থেকে প্রথমে শুনতে চাই যে আসলে এটিকে ভুলবশত জরুরি সেবা দিতে ভুল হয়ে থাকতে পারে বলে বলছেন সিএমএসডির পরিচালক। এরকম ভুল, এটি কি নিছকই ভুল? এরকম ভুল হয় কি করে? এর আগেও তিনি বলেছেন অবশ্যই এটি ভুলবশত হতে পারে। না, ধন্যবাদ। এই মুহূর্তে আসলে আমাদের প্রথমত চায়না থেকে বা বিভিন্ন দেশ থেকে আমাদের দেশে করোনা ভাইরাস আসার ক্ষেত্রে ট্রান্সমিশন বা আমাদের কাছে ট্রান্সপোর্ট হওয়ার ক্ষেত্রে আমাদের প্রথম ধাপে আমরা পোর্ট, আমরা স্থলবন্দর, নৌবন্দর, এটি ছিল আমাদের প্রথম ধাপ। দ্বিতীয় ধাপে আমরা যেটি হলো কোয়ারেন্টাইন, এটি ছিল আমাদের ধাপ। এখন তৃতীয় এবং চতুর্থ ধাপে যেটি আসতে হলো এখন হলো কমিউনিটি ট্রান্সমিশন হয়েছে এবং প্রতিদিনই আমাদের সংখ্যা বেড়েছে। আজকে সবচাইতে দুর্ভাগ্যজনক হলো আমরা 2 ডিজিট থেকে মৃত্যুর সংখ্যা 3 ডিজিটে আমরা উপনীত হয়েছি। এটা আমাদের জন্য অত্যন্ত দুঃখজনক। তো এরকম একটি অবস্থায় এখন বক্তব্য হলো আমাদের ট্রান্সমিশন, কমিউনিটি ট্রান্সমিশন বন্ধ করা, দ্বিতীয় হলো আমাদের এখন চিকিৎসা ব্যবস্থা। এই 2 জায়গায় এসে আমরা দাঁড়িয়েছি। তো আমাদের কমিউনিটি ট্রান্সমিশনের ক্ষেত্রে নিশ্চয়ই আপনি আলোচনায় আসবেন। এটি আমরা অনেক জায়গায় আমরা কিন্তু ব্যর্থতার পরিচয় দিচ্ছি। ব্রাহ্মণবাড়িয়া আমরা দিয়েছি, আমাদের অলিগলিতে, গ্রামে নিশ্চয়ই আসবো ডাক্তার উত্তম কুমার বড়ুয়া। কিন্তু আরেকটা নিশ্চয়ই আপনি বলবেন যে চিকিৎসকের সুরক্ষা, কারণ মোট আক্রান্তের প্রায় 11% আমরা দেখছি। জি, আমার 11%। আমরা এখন যে জিনিসটা আসছে হলো চিকিৎসা ব্যবস্থায় আমাদের যে আলাপগুলো আসছে, আমি প্রথমে যদি আমরা সামারাইজ করি, যেটা হলো আমাদের ভেন্টিলেটর আছে কিনা, আমাদের ডেডিকেটেড হসপিটালে কত বেড আমরা তৈরি করেছি, আমরা টেস্ট এই টেস্টে আমরা কত দূর এগিয়েছি, আমরা এখন হলো যেই চিকিৎসা বা যারা চিকিৎসা দিবেন, হেলথ কেয়ার প্রোভাইডার, তাদের আমরা সুরক্ষা কতটুকু দিচ্ছি, যেটি নিয়ে প্রশ্ন আসছে। পিপিই বা মাস্ক এগুলো মানের কিনা, ওরা কেন আক্রান্ত হচ্ছে, এই নিয়ে নিশ্চয়ই আজকের আলোচনার বিষয় বা এখনকার আলোচনা। তো সেক্ষেত্রে আমি বলবো, আমি একটা হাসপাতালের পরিচালক হিসেবে আমাদের হাতে যেই পিপিই আছে, আমি আগে একটি জেনারেল হাসপাতাল ছিলাম, তো আমাদের সরকার থেকে যে পিপিই দিয়েছে এটা আমি মনে করি যে হলো কোয়ালিটি সম্পন্ন পিপিই, যেগুলো আমরা ব্যবহার করতে পারবো। তা আমি যখন জেনারেল হাসপাতাল ছিলাম, অনেকগুলো স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান বা অনেকে আমাদেরকে বিভিন্ন কোয়ালিটির পিপিই দিয়েছে, এগুলো আমরা রিসিভ করেছিলাম। এগুলো আমরা রিসিভ করেছি অন্য কোনো কাজে ব্যবহার করা যায় কিনা, বা কর্মচারী বা অন্য ক্ষেত্রে, রিসেপশনিস্ট বা অন্য ক্ষেত্রে। কিন্তু এখন যখন আমার কোভিড-19 হসপিটাল হলো, এখন 1 নম্বর পিপির বাইরে কোনো পিপিই ব্যবহার করার আমার কোনো আর সুযোগ নেই।
নেই আমার ডাক্তারদের জন্য, নেই আমার নার্সের জন্য, নেই আমার কর্মচারীদের জন্য। সকলকে আমার 1 নাম্বার পিপিই আমাকে ব্যবহার করতে হবে। দ্বিতীয় প্রশ্ন হলো মাস্ক। মাস্কের যে প্রশ্নটি আসছে, মাস্ক হলো নিশ্চয়ই একটা আমাদের সেন্ট্রাল সিএমএসডি নিয়ে N95 নিয়ে স্বল্পতা শুধু আমাদের দেশে না, সারা বিশ্বেই। খোদ আমেরিকা যারা তৈরি করছে, আমি যে প্রশ্ন করছি, জি আমেরিকাতে তৈরি করছে, আমেরিকাই একমাত্র মানে N95 3M তারাই এই কোম্পানি মানে তাদের প্রতিষ্ঠান থেকে এটি উৎপাদন করে। চীন, মালয়েশিয়া, দক্ষিণ কোরিয়াকে অনুমতি দিয়েছে এটি তৈরি করার। কিন্তু আমাদের যেখানে আমরা শুনতে পাচ্ছি মানে এখন যেটি হচ্ছে এরকম একটি ভুল, এটি কি খুব এটা কোনো অবস্থাতেই কাম্য নয়। যদি একটি কথা বলে ভুল হয়ে যেতে পারে, এরকম নিছকই ভুল হয়ে যেতেই পারে, এটা হয়তো আমাদের ওই অধিদপ্তর আমাদেরকে বলেছেন নিশ্চয়ই ভুল হয়েছে, তারা আবার এগুলো উদ্র করে নিয়েছেন। ডাক্তার আশিস কুমার চক্রবর্তী, আপনার কি মতামত, আপনার মূল্যায়নটা জেনে নিই। আসলে প্রথম অংশে একটু এই বিষয়ে কথা বলে আপনাদের বিষয়ে আমরা একটু বিশেষ করে জানতে চাই, বেসরকারি হাসপাতালগুলো যেভাবে এগিয়ে আসার প্রতিশ্রুতি দিচ্ছেন সেদিকে যাব। তবে এটিকে একটি নিছক ভুল মনে করেন কিনা, চিকিৎসক কমিউনিটিতে এটির প্রতিক্রিয়া কেমন? ধন্যবাদ ডিভিসিকে এই অনুষ্ঠানে, একটি জনগুরুত্বপূর্ণ অনুষ্ঠানে আমন্ত্রণ জানানোর জন্য। আসলে চিকিৎসা সেবার ক্ষেত্রে সারা পৃথিবীতেই যে কোনো কিছুতেই 5% বা তার থেকে একটু এররের পার্সেন্টেজ থাকে। বাট বিং এ ডক্টর আমি বলবো যে চিকিৎসা ক্ষেত্রে আসলে কোনো ভুলের সুযোগ নেই। এই ভুল ইররিভার্সিবল ড্যামেজ। সো আপনি যেটি বলছেন যে প্যাকেটের গায়ে একটি, ভিতরে আরেকটি, আসলে এইরকম সিএমএসডির মতো একটি জায়গা থেকে যেখানে এত নজরদারি থাকার কথা, এখান থেকে নিছক এই ধরনের কথা বলে আসলে এসকেপ করার সুযোগ আছে বলে আমি মনে করি না। আমি মনে করি যে একটি বৃহৎ তদন্ত হওয়া উচিত। এর সাথে মাননীয় প্রধানমন্ত্রী সবসময় বলে এসেছেন যে দুর্নীতিতে এই সরকার জিরো টলারেন্ট। সুতরাং আমরা দেখতে পাচ্ছি যে যদি এই ধরনের ঘটনা ঘটে থাকে, রিয়েলি যদি দেশের এইরকম একটি দুর্যোগপূর্ণ সময়ে রাষ্ট্র যেখানে নাম্বার 1 প্রায়োরিটি দিচ্ছে সব কিছু ছাড়িয়ে লকডাউন এবং মানুষের স্বাস্থ্যসেবাকে, এটা নিয়ে যদি বিন্দুমাত্র কারো যেই হোক, রাষ্ট্রের পক্ষের হোক বিপক্ষের হোক, যেই হোক, যদি এই ধরনের ঘটনার সাথে সম্পৃক্ত থাকে, আমার মনে হয় একটি নিরপেক্ষ তদন্ত কমিশন গঠন করে এটার দৃষ্টান্তমূলক একটি অ্যাকশন হওয়া উচিত। যদি নিছক ভুল যে কথাটি বলা হচ্ছে এটির বাইরেও কিছু থেকে থাকে, আমার বক্তব্য হচ্ছে এটি। নিশ্চয়ই, কারণ মাননীয় প্রধানমন্ত্রী আজকে বলছেন মহানগর হাসপাতাল যেটি ডেডিকেটেড হচ্ছে করোনা চিকিৎসার জন্য, মুগদা হাসপাতালে এরকম অভিযোগ করেছে, কুষ্টিয়ার, খুলনার বিভিন্ন জায়গার হাসপাতাল থেকে কিন্তু এই অভিযোগগুলো আসছে। আমি এখান থেকে ডাক্তার মুশতাক হোসেন আমাদের সঙ্গে সংযুক্ত আছেন। ডাক্তার মুশতাক হোসেন, আপনার কাছ থেকে আসলে এই বিষয়টি প্রথমে জানতে চাই যে আপনার এই বিষয়টি নিয়ে মূল্যায়ন কেমন, এইটি একটা নিছকই ভুল বলে আপনার মনে হচ্ছে কিনা, এবং যখন আমরা দেখছি যে সিএমএসডির পক্ষ থেকে বলা হচ্ছে এটি একটি নিছক ভুল এবং ভুল হিসেবেই মেনে নেওয়া হচ্ছে, কিন্তু বিভ্রান্তি ছড়ানোর জন্য মামলা করার কথা বলা হচ্ছে, চিকিৎসকদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়ার যারা কিনা এটি নিয়ে কথা বলছেন সেরকম খবর আমরা পাচ্ছি, তখন আসলে এটি কেমন বার্তা যায় বলে আপনি মনে করেন? দেখুন, আমি বিস্তারিত জানি না, তবে আমার মনে হচ্ছে যে এটা আসলে নিছক ভুলটা যদি প্রথমে স্বীকার করা হতো, যেমন জেএমআই-কে যে কার্ড যাদের দেওয়া হয়েছিল তাদেরকে বাংলাদেশে প্রস্তুত যে মেডিকেল মাস্ক, সার্জিক্যাল মাস্ক, সেই মাস্কটি সরবরাহ করার কথা, তারা সরবরাহ করতে গিয়ে তারা মানে ভুল কার্টন ব্যবহার করেছে। N95 মাস্কের যে কার্টনটা ব্যবহার করে যখন তারা মানে মেডিকেল মাস্ক, সার্জিক্যাল মাস্ক দিল, সিএমএসডির উচিত ছিল সেই প্যাকেটটা খুলে দেখা। সেই প্যাকেটটা না খুলে দেখার কারণে যখন মাস্ক সরবরাহ করার কথা হলো, তারা ওই জেএমআই সরবরাহিত যে মেডিকেল মাস্ক কিন্তু বাইরে লেখা আছে N95, সেটা হয় কেটে দেওয়া উচিত ছিল, অথবা যখন সরবরাহ করা হলো তখন বলে দেওয়া উচিত ছিল এগুলা কিন্তু মেডিকেল মাস্ক। তারাও কিন্তু ওটা দিয়ে দিলেন, এবং যারা যেসব হাসপাতালে গেল তারা N95 মাস্ক মনে করে সেই বাক্স খুলে দেখে সেটা হচ্ছে মেডিকেল মাস্ক। ফলে এই যে প্রথম থেকে যদি এই ভুলটা বলা হতো, তাহলে কিন্তু এটা মানে নানা রকম কথার মারপেচ দিয়ে জিনিসটা ঢাকতে গিয়ে আজকে এই বড় ধরনের জটিলতায় চলে এসেছে। এটা হচ্ছে প্রশাসনিক সমস্যা। ডাক্তার মুশতাক, সেক্ষেত্রে আপনি বলছেন যে বড় ধরনের ভুলের কথা আপনি যেটি বলছেন, সেই ভুলের জন্য আসলে কি ব্যবস্থা নেওয়া হলো? আমরা শুনছি বিভ্রান্তিকর খবর ছড়ালে সংবাদ মাধ্যম সহ অন্যান্য মাধ্যমের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে, চিকিৎসকরা যারা এটি নিয়ে প্রতিবাদ করছেন তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়ার ছোট ছোট খবর আমরা জানতে পারছি, কিন্তু যারা এমন একটা বড় ভুল করলো এরকম একটা দুর্যোগের সময়ে, তাদের বিরুদ্ধে কি ব্যবস্থা নেওয়া হলো? হ্যাঁ, এখানে আমরা বলি যে ডোন্ট শুট দি মেসেঞ্জার। যারা খবরটা দিয়েছে তাদেরকে কেন শুট করা দরকার? এটা ভুল যেখানে হয়েছে সেই ভুলটা স্বীকার করে সেটা প্রতিবিধান করা দরকার।
যারা N95 লেখা বাক্স খুলে সাধারণ ওকে বলে মেডিকেল এবং সার্জিক্যাল মাস্ক পেয়েছে, সেটা অবশ্যই কাজের উপযোগী। N95 আরো বেশি যারা রোগীর একদম সংস্পর্শে যাবে, মেডিকেল প্রসিডিউর করবে, আইসিইউতে ডিউটি করবে, করোনা ওয়ার্ডে ডিউটি করবে, তাদের N95 মাস্ক দরকার। আর যারা রোগীর 1 মিটারের দূরে থাকবে, রোগীকে টাচ করা প্রয়োজন হবে না, তারা সার্জিক্যাল মাস্ক পরবে। কিন্তু এই বিষয়টা সেই সরল স্বীকারোক্তি করে সংশোধন না করে এখন যারা যে ডাক্তার প্রতিবাদ করলো, অবশ্য প্রতিবাদ করা খুবই স্বাভাবিক যে আমি N95 মাস্ক মনে করে আমি যেটা করলাম সেটা হচ্ছে সার্জিক্যাল মাস্ক। তাকে তো দোষ দেওয়ার বিষয় না, সে যেভাবে বলুক না কেন। এখানে যদি ব্যুরোক্রেটিক কায়দায় এগুলো আরো জটিল করেছে এবং এতে নিশ্চয়ই সেই চিকিৎসক বা চিকিৎসা কর্মীর আক্রান্ত হওয়ার সংখ্যা মানে আশঙ্কাটা অনেক বেড়েই যায়। ভুলের পরে আরো ভুল, এই ভুলগুলো এখনো সংশোধন করার সময় আছে, এবং তাহলে আমরা সমস্ত উদ্যোগের অবসান ঘটবে। যদি কোনো এখানে অন্য কোনো কিছু থাকে আমি জানি না, ঠিক আমি ওই ডিপার্টমেন্টে কাজের সঙ্গে সরাসরি যুক্ত না। আমার কাছে তাদের বক্তব্য শুনে মনে হয়েছে তারা একটা সরল জিনিস স্বীকারোক্তি করে যেটা বহু জায়গায় সমাধান হওয়ার কথা ছিল সেটা সমাধান না করার কারণে, গোপন করতে যাওয়ার কারণে আজকে এই জায়গায় এসে দাঁড়িয়েছে। এখনো সময় আছে সবকিছু সরল মনে স্বীকার করে সত্যিকার কি ঘটনা ঘটেছে যদি এটা বলা হয় বা তদন্ত কমিটি করা হয়, আমাদের চিকিৎসকদের মধ্যে যে একটা নিরাপত্তাহীনতা আসছে সেই নিরাপত্তাহীনতাটা অবশ্যই দূর করা দরকার। ডক্টর মুশতাক হোসেন, আপনার কাছে আবারও আসবো। এই জায়গাটায় চিকিৎসকরা আরো কি ভাবছেন, আমি ডক্টর শাগুফা আনোয়ার আপনার কাছে আসলে এই প্রশ্নটি করতে চাই যে চিকিৎসকদের কমিউনিটিতে বা চিকিৎসা কর্মীরা যারা আছেন তাদের মধ্যে এই ভুলটার প্রতিক্রিয়া কেমন? যে ভুলটা আসলে সিএমএসডি বলছে, সেই প্রতিষ্ঠানের হোক বা সিএমএসডির যাদেরই হোক না কেন, এর প্রতিক্রিয়া কেমন দেখছেন চিকিৎসক কমিউনিটির মধ্যে? প্রতিক্রিয়া হচ্ছে, আমি নিজে একজন চিকিৎসক হিসাবে এবং একজন স্বাস্থ্যসেবা কর্মী হিসাবে আমার গত 2 দশকের যে কাজের জন্য আমার বন্ধু বান্ধব, বড় ভাই, ছোট ভাই বোন সবার মধ্যে একটা প্রচন্ড দুঃখ ভারাক্রান্ত অবস্থায় আমরা আছি। আমি আজকে আপনার সাথে আপনার অনুষ্ঠানে এসেছি, আমাদের মন কিন্তু খুব খারাপ। আমি এর আগে গত সপ্তাহে যে অনুষ্ঠানে এসেছিলাম তখন আমাদের মানসিক অবস্থা যা ছিল এখন তার চাইতে আমরা অনেক বেশি দুঃখের মধ্যে আছি। রোগটা অনেক বেড়েছে, বাড়বে আমরা জানতাম। মোকাবিলা করার জন্য আমরা চেষ্টা করছি, করে যাব, এবং প্রস্তুত যে সবসময় থাকতে পারছি তা না, কারণ রোগটা আমাদের কাছে নতুন। কিন্তু যে জিনিসটা আমরা মানতে পারছি না সেই জিনিসটা হচ্ছে আমাদের প্রস্তুতির জন্য শতভাগ সদিচ্ছা থাকার পরেও আমাদের মনে হচ্ছে কাজের গতিটা যত দ্রুত হতে পারত বাস্তবে তত দ্রুত নয়, এবং সেই জন্য আমাদের জীবন হারাতে হচ্ছে। এর পাশাপাশি আমরা দেখছি চিকিৎসক সমাজের প্রতি একটা অনেক বেশি অমানবিক আচরণ, অমানবিক একটা ব্যবহার অন্যান্যদের কাছ থেকে। আপনি সেটা জানেন, বাড়িওয়ালা বাড়ি থেকে বের করে দেওয়া বা আশেপাশে সবাই তাকে বাড়িতে ঢুকতে না দেওয়া থেকে শুরু করে রোগীদের মিথ্যে কথা বলা। অত্যন্ত দুঃখজনক হচ্ছে, রোগীরা আমাদের কাছে আসছেন, তারা সত্য গোপন করছেন, এবং আপনি জানেন এই ধরনের অনেক খবর বেরিয়েছে, অনেকের ব্যক্তিগত অভিজ্ঞতাও আমরা পড়েছি। সলিমুল্লাহ মেডিকেল কলেজে হয়েছে, উত্তম দা আছেন, উনি আরো ভালো বলতে পারবেন। শেরে বাংলা মেডিকেল কলেজে আমরা দেখেছি। এর বাইরে আমরা নিজেরা আমাদের বন্ধু বান্ধব, বড় ভাই বোনদের কাছে শুনেছি কোথায় কি ঘটেছে। রোগীর বাড়ি কোথায় বলছে না, আগে জ্বর সর্দি কাশি থাকলে বলছে না। তা আমাদের মধ্যে এরকম যদি একটা প্রবণতা থাকে তাহলে চিকিৎসকরা সব ধরনের পজিটিভ অ্যাটিটিউড নিয়ে এগিয়ে যাওয়ার পরেও যখন দেখা যাবে একজন রোগীর মিথ্যে কথা বলার জন্য 5 জন চিকিৎসক করোনা পজিটিভ হবে এবং আরো 15 জন কোয়ারেন্টাইনে যাবে, তখন কিন্তু রোগীদেরকে চিকিৎসা দেওয়ার জন্য কেউ অবশিষ্ট থাকবে না। ডাক্তার শাগুফা একদমই তাই, এবং এজন্যই নিশ্চয়ই রোগীদের এই প্রবণতার জন্যই নিশ্চয়ই আপনাদের সেই সুরক্ষা সরঞ্জাম, মাস্ক বলি, পিপি বলি, সেগুলো খুব মানে শক্ত বা যথাযথ থাকা উচিত। সব অবশ্যই যথাযথ থাকা উচিত, কিন্তু আমি এখানে আমার বিদগ্ধ যারা আছেন, আমার ভাইয়েরা সবাই বলবেন আমার যতই সুরক্ষিত, সর্বশ্রেষ্ঠ সুরক্ষিত আমার পিপি থাকার পরেও কিন্তু ভাইরাসটা আমার শরীরে আসতে পারে। এই জন্যই আমরা রোগীর হিস্ট্রি নেই, এই জন্যই আমরা রোগের ইতিহাস নেই,
যাতে সঠিক রোগীকে সঠিক প্রোটেকশন দিয়ে আমি সঠিক চিকিৎসা দিতে পারি। বারবার মনে রাখতে হবে আমাদের সম্পদ কিন্তু সীমিত, আমাদের রিসোর্স সীমিত। আমি এটা আগেও বলেছি, ওই যে রোগীর মিথ্যা কথা বলার প্রবণতা, ডাক্তার সাগুফা আনোয়ার, আমি একটু যোগ করে প্রশ্নটা করি যে মিথ্যা কথা বলার প্রবণতা, এটার কারণও তো একরকম এটা যে যদি বলা হয় শ্বাসকষ্ট, সর্দি, জ্বর আছে, তাহলে তাকে চিকিৎসা না দিয়ে ফিরিয়ে দেওয়া হচ্ছে, এরকম ঘটনাও রোগীরা জানতে পারছেন। সেজন্যই হয়তো তাদের মধ্যেও এই অনিশ্চয়তা বোধ থেকে তারা মিথ্যা কথা বলে অন্ততপক্ষে ন্যূনতম চিকিৎসাটুকু যেন পাওয়া যায়, যেন ভর্তি হওয়া যায়, এই প্রবণতা, এটিও তো একটা অন্যরকম দিক হতে পারে। আমি আপনার সাথে একমত, অনিশ্চয়তা বটে। সারা বিশ্ব জুড়ে একটা মহামারী হচ্ছে, আর অনিশ্চয়তা হবে না এটা তো হতেই পারে না। অনিশ্চয়তা সবার মধ্যে আছে, রোগীর মধ্যে আছে, রোগীর স্বজনদের মধ্যে আছে, চিকিৎসক, নার্স, সবার মধ্যে আছে। কারণ আমরা এখনো জানি না এই রোগটা কি, কতদূর ভয়ঙ্কর, আরো কতদূর আমাদের নিয়ে যাবে, কবে আমরা একটা ভ্যাকসিন পাবো, কবে আমরা একটা নির্দিষ্ট চিকিৎসা পাবো, নির্দিষ্ট ঔষধ পাবো, আমরা জানি না। অনিশ্চয়তা অবশ্যই আছে, এখানেই মানবিকতার পরিচয়। এখানেই আমার দেখতে হবে অনিশ্চয়তার মধ্যেও আমি একা রোগী আমার কথা চিন্তা না করে আমি অন্যান্য রোগীর কথাও ভাববো কিনা, আমি আমার চিকিৎসক সমাজ যারা আমাকে চিকিৎসা দিচ্ছে তাদের কথা আমি ভাববো কিনা। আর আপনি যেটা বলছেন যে তার মধ্যে জ্বর, সর্দি, কাশি থাকলে সে চিকিৎসা পাবে না, কথাটা কিন্তু ঠিক না। তার কারণ হচ্ছে প্রথম দিকে কিছু ঘটনা ঘটেছে, অনেকে চিকিৎসা দেয়নি বা ঠিক মতো ট্রায়াজিং হয়নি, কারণ রোগটা আমাদের দেশে নতুন ছিল। আমি এখন বলবো বর্তমানে সরকার যে সব কাজগুলো করছে, যেমন একটা জয়েন্ট টাস্ক ফোর্স করেছেন, এখানে সব ধরনের, সব ডিসিপ্লিনের, এমনকি মানসিক রোগ বিশেষজ্ঞ ওনারা রেখেছেন, এবং ওনারা সমস্ত মেডিকেল কলেজ, সদর হাসপাতাল এগুলোতে আইসিইউর প্রয়োজনীয়তা দেখছেন, বিকল আইসিইউকে সচল করছেন, এবং ওনারা জায়গায় জায়গায় সদরে গিয়ে গিয়ে ওনারা করোনার জন্য আলাদা করোনা হাসপাতাল করছেন। তবে আমি যেটা প্রথমেই বলেছি সেটা হলো আরো একটু দ্রুত করতে পারলে, আরো হয়তো নিশ্চয়ই 15 দিন আগে এই কাজগুলো করতে সেখানে পারলে আমরা জানছি যে অ্যাম্বুলেন্স নিতে চাইছে না, অ্যাম্বুলেন্স থেকেও ফোন করা হচ্ছে যে এখানে কি আপনার কি শ্বাসকষ্ট, সর্দি, জ্বর এগুলো আছে কিনা, এরকম কোনো হিস্ট্রি আছে কিনা, থাকলে অ্যাম্বুলেন্স তাকে নিতে চাচ্ছে না, চিকিৎসা থেকে ফিরে। এটাও তো একটা বাস্তবতা। একটা প্রশ্ন করে আমি বিরতিতে চাই ডাক্তার আশিস কুমার চক্রবর্তী, যে আপনারা আপনাদের বেসরকারি হাসপাতাল যেগুলো আছে সেখানে কি সরকার এই মাস্ক, পিপি এগুলো সরবরাহ করে? না, আমরা এখন পর্যন্ত আমাদের নিজের অর্থায়নেই আমাদের ইউনিভার্সাল মেডিকেল কলেজ হাসপাতালের সকল চিকিৎসক, নার্স, সকল সেবাকর্মীকে কিন্তু আমরা যখন থেকেই করোনা ঝুঁকি শুরু হয়েছে আমরা প্রত্যেককে প্রায় ডাবল সেট করে করে দিয়ে এসেছি। আমরা এখন পর্যন্ত করছি না বা কোনো সরকার থেকে কিছু পাইনি। এবং আপনি জানেন কি না ইতিমধ্যে যে সরকার কিন্তু আমাদেরকে অনুরোধ করেছে, এবং আমরা কিন্তু 100 শয্যা বিশিষ্ট একটি আলাদা কোভিড হসপিটাল, আরেকটি আলাদা ক্যাম্পাসে, মহাখালী বাসস্ট্যান্ডের বিপরীতে আমাদের যে ইউনিভার্সাল নার্সিং কলেজ আছে সেটির 2টো ফ্লোরে প্রায় 100 বেড স্থাপনের কাজ আমাদের প্রায় শেষ পর্যায়ে, এবং সেখানে আইসিইউ সহ করোনা রোগীদের সেবার জন্য সকল প্রস্তুতি থাকবে। মাননীয় স্বাস্থ্য শিক্ষা সচিব স্যার, ডিজি হেলথ স্যার অবগত আছেন, এবং এই কাজটি করতে গিয়ে কিন্তু আমরা আসলে বিভিন্ন হুমকি বা চ্যালেঞ্জের মুখে আছি। আমি চ্যালেঞ্জের কথাটা একটা বিরতির পরে এসে শুনি, তাহলে একটু বিস্তারিত শুনতে পাবো। আচ্ছা, একটা বিরতির পরে ফিরছি রাজকাহনে। ফিরে এলাম রাজকাহনে। ডাক্তার আশিস কুমার চক্রবর্তী, আপনি বলছিলেন যে সরকারকে সহায়তা করতে আপনারাও এগিয়ে এসেছেন করোনা চিকিৎসায়। সেখানে আসলে চিকিৎসকদের কাছ থেকে আন্তরিকভাবে সহায়তা পাওয়া যাচ্ছে, মানে তারা সাধুবাদ জানাচ্ছেন এই আপনাদের এই সিদ্ধান্তকে? আচ্ছা, একটি গুরুত্বপূর্ণ বিষয় আপনি উত্থাপন করেছেন। আসলে আমি যদি ওইভাবে বলি তাহলে হয়তো অনেকে মনোকষ্ট পাবেন বা আমি তাদের চক্ষুশূল হতে পারি। প্রথম কথা হচ্ছে এই জায়গাটিতে কিন্তু আমাদের খুব চ্যালেঞ্জ মোকাবেলা করে করে আগাতে হচ্ছে। আমি প্রথমে একটি জায়গায় আসি যে আমরা যে সরকারকে সহযোগিতা করতে আসছি, আমরা একটি আলাদা ক্যাম্পাস করছি, কারণ আপনি জানেন যে একই ক্যাম্পাসে যদি আমি কোভিড এবং নন কোভিড পেশেন্ট নেই তাহলে অন্য রোগীর আতঙ্কগ্রস্ত হয়ে যাবে, পেশেন্টরা চলে যাবে। আমাদের যে রেগুলার যারা পেশেন্ট আছে, যারা হার্টের রোগী, যারা ডায়ালাইসিস করতে আসে, যারা নিউনেটাল আইসিইউতে আসে, এই সকল পেশেন্টগুলি ঘুরে ঘুরে পথে ঘুরে ঘুরে, আপনি কিন্তু একটু আগে বলেছেন শ্বাসকষ্ট দেখলে কোনো হাসপাতাল নিচ্ছে না। সো আমরা একটা সাপোর্ট রাখতে চাচ্ছি কমন পিপুলের জন্য, আর আমাদের যে আরেকটি ক্যাম্পাসে আমরা নন কোভিড সেট আপ করতে যাচ্ছি সেটিতে কিন্তু আমরা সরকারের সুনির্দিষ্ট কোনো ক্লিয়ারেন্স পাইনি যে আমরা আসলে যে আমাদের প্রতি মাসে যে এখানে প্রায় 1.5 থেকে 2 কোটি টাকা খরচ হবে, আমাদের যে ডাক্তার নার্স তাদেরকে কিন্তু আমার নর্মাল স্যালারির বাইরে অনেক বেশি অ্যাট্রাকটিভ স্যালারি দিতে হবে, আদারওয়াইজ কেউ উৎসাহিত হবে না, ঝুঁকি ভাতা দিতে হবে, আমার সব কিছু খরচ আছে। আমরা কিন্তু সদস্য সরকারের কাছ থেকে এখনও এই ধরনের কোনো ক্লিয়ারেন্স পাইনি। আমাদের
আমাদের স্বাস্থ্য অধিদপ্তর বা মন্ত্রণালয় আমাদেরকে বলেছে যে আমরা যেন তাদেরকে জানাই যে আমাদের কি কি খরচ, কিন্তু আমরা এখনো এই ধরনের কোনো ক্লিয়ার কনসেপশন পাইনি। আমি ঠিক সাগুফ আনোয়ারের কাছে এটি জানতে চাইবো যে তারাও এরকম ক্লিয়ারেন্স পেলো কিনা সরকারের কাছ থেকে। তবে একটি বিষয়, আপনারা সরকারকে সহযোগিতা করবার কথা বলছেন, যেমনটি আমরা 9 এপ্রিল স্বাস্থ্য অধিদপ্তরের ব্রিফিংয়ে আমরা দেখেছিলাম বাংলাদেশ প্রাইভেট মেডিকেল কলেজ অ্যাসোসিয়েশন তারা যুক্ত হয়ে প্রতিষ্ঠানটির মহাসচিব দুর্যোগ ত্রাণমন্ত্রী তিনি বলছিলেন যে সব রকম চিকিৎসা, করোনা সহ সব রকম চিকিৎসা এগিয়ে আসবেন। কিন্তু 12 এপ্রিল আমরা দেখেছি তার মালিকানায় সাভার এনাম মেডিকেলে একজন ব্যক্তি গেছেন, জসিমউদ্দিন, সেই এলাকারই, তিনি শ্বাসকষ্ট এবং করোনার উপসর্গ নিয়ে গেছেন, তাকে ফিরিয়ে দেওয়া হয়েছে। তাকে ঢাকায়ও 4টা হাসপাতাল থেকে ফিরিয়ে দেওয়া হয়েছে। মানে আপনারা বলছেন নেবেন, কিন্তু এই অভিজ্ঞতা রোগীদের পেতে হবে না তো? আচ্ছা, আমি একটা জিনিস বলি। প্রথম কথা হচ্ছে কিন্তু এই মুহূর্তে মাত্র 2টা বেসরকারি মেডিকেল কলেজ, ইউনিভার্সাল মেডিকেল কলেজ হাসপাতাল এবং আনোয়ার খান মডার্ন, কিন্তু বেসরকারি স্বাস্থ্য খাতে প্রথম এগিয়েছে করোনা চিকিৎসার জন্য। যেটি আলোচনা হয়েছে বিপিএমসি বাংলাদেশ প্রাইভেট মেডিকেল কলেজ অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে, সেখানেও বলা হয়েছে যে পর্যায়ক্রমে কিন্তু সব মেডিকেল কলেজকেই আসতে হবে, কারণ আজকে যে শনাক্তকরণের সংখ্যা এবং মৃত্যুর সংখ্যা যে তিন ডিজিটে উপনীত হয়েছে, এটা কিন্তু কোনোভাবেই কাম্য নয়। সুতরাং এইরকম যদি চলতেই থাকে, ট্রেন্ডটা যদি আপরাইজিং ট্রেন্ড হয়, তাহলে কিন্তু আর কেউ বসে থাকার কোনো সুযোগ নেই। আমি যে চ্যালেঞ্জের কথা আপনাকে বলছিলাম, আপনি জিজ্ঞেস করছিলেন যে ডাক্তাররা কি সাধুবাদ জানাচ্ছে কিনা। আমি খুব সরি যে আসলে অনেকেই হয়তো এই ব্যাড জিনিসটি ইয়ে করবে। আমি আমার যেসব চিকিৎসক কনসালটেন্ট এখন আমাদের সাথে কাজ করছে তাদের প্রতি কৃতজ্ঞতা জানাই, কিন্তু আপনি শুনলে বিস্মিত হবেন যে আমার মতো আরও বেশ কিছু হাসপাতালে যখন কোভিড নিয়ে কথা চলছে তখনই ছুটি, বিনা বেতনে চাকরি ছাড়া, এবং আমার হাসপাতাল সহ বেশ কিছু হাসপাতালে চিকিৎসকরা রিজাইন করেছে যে করোনাতে যদি তাদের কাজ করতে হয়। তো আসলে আমরা চিকিৎসক, এখানে দুটো বিষয় আছে যে চিকিৎসকদের যে সুরক্ষা নিয়ে কথা বলা হচ্ছে, এটি কিন্তু দেখেন একটা পিপি কিংবা N95 মাস্ক, এটি কত টাকা মাননীয় প্রধানমন্ত্রী যে 73,000 কোটি টাকার ডিক্লেয়ার করেছেন, এটার 1% কিন্তু এই যদি সবচেয়ে উন্নত মানের পিপি এবং মাস্ক সবার জন্য কেনা হয় তাতেও কিন্তু খরচ হবে না। কিন্তু এই ছোট্ট একটা বিষয়ের কারণে চিকিৎসকরা ব্যথিত হচ্ছে, চিকিৎসকরা একটি শঙ্কার মধ্যে আছে, চিকিৎসকরা মনে করছে যে আমি বোধহয় আক্রান্ত হব। সাগুফাবা কিন্তু একটু আগে বলেছে যে পৃথিবীর যত সুরক্ষাই আপনি পড়েন, আপনার কিন্তু চান্স অফ ট্রান্সমিশন আছেই, এটা কমিউনিটিতে ছড়িয়ে পড়েছে। সুতরাং আমি ঘরে থাকলেও কিন্তু আমার হতে পারে। সুতরাং এই জায়গাটিকে ভয় পেয়ে যদি আমাদের চিকিৎসক যারা, আমি চিকিৎসকদের দৃষ্টি আকর্ষণ করছি, এইরকম একটি সুযোগ কিন্তু আপনি আপনার চিকিৎসা জীবনে নাও পেতে পারেন। সুতরাং আমি বলবো নৈতিক দায়িত্ব বটে ডাক্তার উত্তম কুমার, আমি সেই সব চিকিৎসককে অনুরোধ জানাচ্ছি আসার জন্য। আমি ডক্টর আশিসের যে আমরা কিন্তু কুর্মিটোলাতেও দেখছি অনেকেই, মানে অনেক চিকিৎসকরা যাচ্ছেন চিত্রটা না। দিয়েছে, আমি তার একটা উল্টা চিত্র দিতে চাই। আমি শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে গত বৃহস্পতিবার সরকার থেকে প্রজ্ঞাপন বা আদেশ আসে আমাদেরকে কোভিড হাসপাতাল করতে হবে। আমি পাওয়ার সাথে সাথে, মৌখিকভাবে পাওয়ার সাথে সাথে আমি ডাক্তার এবং নার্সদের নিয়ে মিটিং করি জরুরি ভিত্তিতে। আমি খুব দূর বক্ষে মিটিং কন্ডাক্ট করার জন্য, আমি সভাপতিত্ব করার জন্য আমি গিয়েছিলাম। তো আমি গর্বে খুব বুক ভরে গেছে। আমি যখন ঘোষণা করলাম মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে এবং মাননীয় স্বাস্থ্যমন্ত্রী মহোদয় এইরকম আমাদেরকে একটা আদেশ করেছে, আমি পুরো আমার অডিটোরিয়াম ডাক্তার এবং নার্সরা করতালির মাধ্যমে তারা সাধুবাদ জানিয়েছে, আমরা এই মোকাবেলা করতে আমরা প্রস্তুত। তো দুটি চিত্রই হয়তো আছে। তো যেটি প্রাইভেটের ক্ষেত্রে আমার যেটি একটু বক্তব্য আছে, আমি সেখানে আরেকটা জিনিস জিজ্ঞাসা করে আপনি নিশ্চয়ই আপনার বক্তব্যটি দেবেন। আপনারা প্রস্তুত, এটিকে আপনি সাধুবাদ জানাচ্ছেন। সেই প্রস্তুতির যে বিষয়গুলো যেটি নিয়ে আমরা শুরুতে আলোচনা করছিলাম, এখন কি আপনাদের কাছে যথেষ্ট পরিমাণ সেই সুরক্ষা সামগ্রী আছে যেটি নিয়ে ঝাঁপিয়ে পড়বে আসলে যুদ্ধের সরঞ্জাম? এই ব্যাপারে তাহলে আমার একটু কথা আছে। আমি যেহেতু একটা হাসপাতালের ডাইরেক্টর হিসেবে, সরকারি হাসপাতাল আছে, আমার 850 বেডের 850 শয্যার। তো এটা আমি যদি কোভিড হাসপাতালে পরিণত করি, আমি 450, হাইয়েস্ট 500 রুগী রাখতে পারবো। 400 থেকে 500, 400 হলে সবচাইতে স্ট্যান্ডার্ড। আর যদি একটু স্ট্যান্ডার্ড আমি ডেভিয়েশন করি তাহলে আমি 500 পর্যন্ত রাখতে পারবো। তো এটির পরে এই কয়দিন আমি কাজ করতে গিয়ে স্ট্যান্ডার্ড যে গোল একটা কোভিড হসপিটালকে রান করার জন্য, যেটি ভেরি 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 টাফ। এটি আমি যদি এখন ঢাকা মেডিকেলসকে সরকার মনে হয় ঘোষণা করতেছে কোভিড হাসপাতাল হিসেবে, আমি এটির সাথে একমত না। আমি দেখছি এই হাসপাতালগুলো কোভিড হাসপাতাল হিসেবে যদি চ্যালেঞ্জ করে আমরা এটা কাজ করতে যাই, আমাদের অত্যন্ত সতর্কতার সাথে কাজ করতে হবে। আমার রুগীর সেবা নিশ্চিত করতে হবে, এজ ওয়েল এস যারা ফ্রন্ট ফাইটার, ডাক্তার, নার্স, কর্মচারী,
তাদেরকেও আমার হলো বাঁচিয়ে রাখতে হবে এবং যাতে কম ইনফেকশন হতে পারে এইরকম একটি চ্যালেঞ্জ মোকাবেলা করে আমাকে এটি করতে হবে। এটি আমি দেখেছি বড় হাসপাতালগুলো কোনো অবস্থাতে দেওয়া উচিত না। 400-500 হাসপাতালের বেডের বাইরে কোনো হাসপাতালকে অনুমতি দেওয়া উচিত না, কারণ এটির অনেকগুলো সিস্টেম আছে। যে ডাক্তার নার্স কর্মচারী আসবে, কিছু শব্দ আছে ডনিং অ্যান্ড ডোপিং, সে আসার সময় ড্রেসগুলো কিভাবে পরবে, পরার পর সে কীভাবে সব ওয়েল প্রটেক্টেড হয়ে সে কাজে নামবে, আবার যাওয়ার সময় ডোপিংয়ের সময় তার এই ডিসপোজাল অফ তার কাপড় বা পিপিই এগুলো কিভাবে ডিসপোজাল করবে, যথাযথ প্রশিক্ষণ আছে হ্যাঁ আপনাদের? সেটি করা এবং যাওয়ার সময় তাকে গোসল করে স্নান করে ওইখান থেকে তাকে হোটেলে পাঠিয়ে দেওয়া এবং ওই যে ডিসপোজাল জিনিসগুলো ঠিক মতো এগুলো পোড়ানো হয়েছে কিনা ডিসপোজাল করার যে এই যে প্রক্রিয়া, এই প্রক্রিয়াটা ভেরি ভেরি টাফ। তারপর আসতে হলো আমাদের এই হাসপাতালগুলোতে অবশ্যই আমাদের অক্সিজেন সেন্ট্রাল অক্সিজেন লাইন সংযোগ করতে হবে, না হলে আমাদের রুগীদের বাঁচানো অত্যন্ত কষ্ট হবে। আমাদের মৃত্যুর সন্ধিক্ষণে আমাদের অক্সিজেনে একমাত্র ভরসা। আমাদের এখানে কোভিডের জন্য কোনো স্পেসিফিক ট্রিটমেন্ট নেই, আমাদের কোনো প্রতিষেধক নেই। লাস্ট অফ অল যে রুগীগুলো 5% বা 4% মৃত্যুর সংখ্যায় দিন গুণে, তাদের জন্য অক্সিজেন একমাত্র ভরসা, ভেন্টিলেশন একমাত্র ভরসা, যার কারণে আমাদের অক্সিজেনের ব্যবস্থা রাখতে হবে। অতএব আমি মনে করি এইটি একটি কোভিড হাসপাতালে পরিণত করা এটি অত্যন্ত চ্যালেঞ্জিং ব্যাপার। এই জন্য এটি ওভাবে সতর্কতা অবলম্বন করে আমাদেরকে এগোতে হবে। তার মানে সতর্কতাটা এখনো সেইভাবে প্রস্তুতি হয় নাই। আমি ডাক্তার শাগুফা আনোয়ারের কাছে একটু এই বিষয়ে জানতে চাইবো যে আপনারা আসলে কি করছেন, যেটি ডাক্তার আশিস কুমার চক্রবর্তী বলছিলেন যে দুটি হাসপাতালে গিয়ে এসেছে, ইউনিভার্সাল এবং আনোয়ার খান মডার্ন। ইউনাইটেড হাসপাতালের ভূমিকা কি? আশিস আমার মনে হয় প্রাইভেট মেডিকেল কলেজের অ্যাঙ্গেলে বলছিল, সেই হিসাবে ও বলছিল যে ওরা প্রথম এগিয়ে এসছে। ব্যাপার যেটা হয়েছে, প্রাইভেট হসপিটাল হিসেবে আসলে ইউনাইটেড হসপিটালই 17ই মার্চ বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীতে আমরা মুন্সিগঞ্জে, যেটা আপনার সাথে আগেও আমার আলাপ হয়েছে, একটা কমপ্লিট ইন্ডিপেন্ডেন্ট স্বয়ংসম্পূর্ণ আমরা একটা আইসোলেশন সেন্টার করেছি। আইসিইউ এখানে আছে। এছাড়া রোগীর অন্যান্য জটিলতার জন্য ডায়ালাইসিস থেকে শুরু করে সব ধরনের ব্যবস্থা এখানে আছে। কতজন করোনা আক্রান্ত রোগী আছে ডাক্তার শাগুফা আনোয়ার? কতজন করোনা আক্রান্ত রোগী আছে? এটা এবং মুন্সিগঞ্জের সিভিল সার্জনের প্রত্যক্ষ তত্ত্বাবধানে এটা পরিচালিত হবে। এখানে ডাক্তার নার্সদের থাকা খাওয়া, ওনাদের সব ধরনের সরঞ্জাম যন্ত্রপাতি সবকিছু আমরা দিয়েছি। কতজন করোনা আক্রান্ত রোগী আছে আপনাদের হাসপাতালে এখন? এটা আমরা জয়েন্ট কোলাবোরেশনে রান করব। এটা শুধু আমাদের একার না, আমরা 100 বিঘা জমির মধ্যে, আমার মনে হয় ডাক্তার শাগুফা আমাকে ঠিক শুনতে পাচ্ছেন না। আমি ডাক্তার মোশতাকের কাছ থেকে জানতে চাই। ডাক্তার মোশতাক হোসেন, আসলে যেভাবে করে বেসরকারি হাসপাতালগুলো এগিয়ে আসছে, তাতে আসলে আমরা কতটা, মানে আমাদের সক্ষমতার জায়গাটা বাড়ছে কিনা, নাকি এখনো পিছিয়ে থেকে যাচ্ছে? কারণ যেভাবে মৃত্যুর হার বাড়ছে, সংক্রমণের হার বাড়ছে, সেই জায়গাটিতে একটু জানতে চাই। হ্যাঁ, বেসরকারি হাসপাতালগুলো এগিয়ে আসা তো খুবই ইতিবাচক ঘটনা, কারণ তাদের আইসিইউ এবং অন্যান্য যে যন্ত্র দরকার সেগুলো তাদের ভালো অবস্থায় আছে এবং তাদের হাসপাতালের ভবনগুলো ভালো। আমরা আশা করি এটা সরকারি প্রচেষ্টার সাথে একটা যোগ হবে এবং সেখানে কতগুলো রিকোয়ারমেন্টস দেওয়া হয়েছে, যেটা ডক্টর উত্তম কুমার ভূঁইয়া বলছিল খুব টাফ। এই টাফ জিনিসগুলো কতগুলো কিন্তু বেসরকারি হাসপাতালে তারা সহজেই, তাদের যেহেতু আমলাতান্ত্রিক সিদ্ধান্ত নেওয়ার কোনো বিষয় নেই, তারা নিজেরাই সিদ্ধান্ত নিতে পারে। সেখানে কতগুলো বিষয় সহজ আছে, কঠিন বিষয় আছে। সরকার যেভাবে সহজে সম্পদ সমাবিষ্ট করতে পারে, বেসরকারি হাসপাতাল তত সহজে সম্পদ সমাবিষ্ট করতে পারবে না। কিন্তু যে সমস্ত বেসরকারি হাসপাতাল তাদের আইসোলেশন ওয়ার্ড করবে, দুটা একটা হচ্ছে অস্থায়ী আইসোলেশন, অর্থাৎ যে কোনো রোগী যদি তার এখানে চিকিৎসা দিতে আসে অন্য বিষয়ে, কিন্তু যদি দেখা যায় যে এক্সরে করে তার দুটো লাংসে নিউমোনিয়া আছে বা কোনো সমস্যা আছে, তখন তার করোনা টেস্ট করা প্রয়োজন হতে পারে। সেই রোগীকে সেখানে রেখেই করোনার স্যাম্পল কালেকশন করে তাকে পরীক্ষা করতে হবে। আমি খুব দুঃখের সাথে বলছি, আজকে আমি ফোন পেয়েছি 2-3টা জায়গা থেকে, প্রখ্যাত বড় বড় বেসরকারি হাসপাতাল তারা রোগীকে ভর্তি করেছে। যখন তারা এক্সরে করে দেখলো যে তার লাংসে পানি আছে বা অন্য কিছু, তারা সেই রোগীকে সেখানে না রেখে স্যাম্পল টেস্ট করবার জন্য ব্যবস্থা না নিয়ে তারা রোগীকে বের করে দিচ্ছে। সেই রোগীদের হয়তো খুব শ্বাসকষ্ট আছে, সেই শ্বাসকষ্ট আগে থেকেই আছে, অ্যাজমা রোগী, এগুলো খুব দুঃখজনক। কাজে যারা চিকিৎসা করতে চান তারা দুটো আইসোলেশন ব্যবস্থা থাকবে। একটা হচ্ছে
অন্য চিকিৎসার জন্য এসে যারা করোনা সন্দেহ তাদের পরীক্ষা করা পর্যন্ত সেখানে রাখতে হবে। যে পরীক্ষা পজিটিভ হয়, ডাক্তার মুশতাক, এই পরীক্ষা কি বেসরকারি হাসপাতালগুলো নিজ উদ্যোগেই করবে? মানে কিটগুলো কি তারাই নিজ উদ্যোগে সরবরাহ করবে নাকি সরকার থেকে দেওয়া উচিত? না, কিটগুলো তারা নিজেরাই নিয়ে আসবে। তারা একটা নির্ধারিত ফি রাখবে, সরকার ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন থেকে একটা নির্ধারিত ফি নির্ধারণ করে দেওয়া হবে। সেই টাকার মধ্যে তারা চার্জ করতে পারবে রোগীদের কাছ থেকে সেই টেস্টের জন্য। সেইভাবে তারা নিজেরা কিট সংগ্রহ করবে এবং তার পরীক্ষা করবে। তবে ফলাফলটা এবং তার যারা পজিটিভ সেই স্যাম্পলগুলো তারা আইডিসিআর এ পাঠাবে, আর নেগেটিভ স্যাম্পলে শতকরা 10% তারা আইডিসিআর এ পাঠাবে কোয়ালিটি কন্ট্রোলের জন্য। এইভাবে একটা নিয়ম করা হয়েছে এবং সেইভাবে তারা এগোচ্ছেন। আমরা আশা করি যে এখন পর্যন্ত যে সমস্ত বেসরকারি হাসপাতাল আছে তারা রোগীদের চিকিৎসা দিচ্ছেন, তাদের সবাইকে সরকার বলেছে একটা আইসোলেশন ওয়ার্ড করতে হবে। যদি অন্য রোগের চিকিৎসা করতে এসে কারো কোভিড সন্দেহ হয় তাকে ফিরিয়ে দেওয়া যাবে না, তাকে সেই আইসোলেশন ওয়ার্ডে রেখে টেস্টের রেজাল্ট আসা পর্যন্ত অপেক্ষা করতে হবে। আমরা এই বিয়োগান্তক ঘটনা সবাইকে এগিয়ে আসতে বলা হলে মাত্র 2টি মেডিকেল কলেজ হাসপাতাল কেন এগিয়ে আসলো? আরো তো অনেকগুলোই আছে। এই বিষয়ে একটু কথা বলতে চাই। বেসরকারি প্রাইভেট হাসপাতালদের দুটি সংগঠন আছে, একটি প্রাইভেট মেডিকেল কলেজ ওনার্স অ্যাসোসিয়েশন, আরেকটি আছে হলো প্রাইভেট ক্লিনিক অ্যান্ড হসপিটাল ওনার্স অ্যাসোসিয়েশন। আমার মনে হয় এখানে যেটি এগিয়ে আসতে আমরা দেখেছি মিস্টার মবিন সভাপতি প্রাইভেট মেডিকেল কলেজ এবং আমাদের ত্রাণ প্রতিমন্ত্রীর সেক্রেটারি, তারা যেটি আমরা ডিজি অফিসে একটি তাদের প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে তারা জানিয়েছে বাংলাদেশের 69টি মেডিকেল কলেজ 24 ঘন্টা খোলা থাকবে করোনা সার্ভিসের জন্য। কিন্তু আমরা অন দ্য আদার হ্যান্ড আমরা যদি বলি প্রাইভেট যে ক্লিনিক ওনার্স অ্যাসোসিয়েশন, তাদের সেরকম বক্তব্য আমরা এখনো পর্যন্ত আমাদের চোখে পড়েনি, মিডিয়ায়ও তেমন আসেনি। যেমন আমি ধন্যবাদ জানাই ডক্টর শেগুপাকে, যেটি ইউনাইটেড হাসপাতাল তারা বলছে 25 বেডের তারা আইসোলেশন করেছে। আজকে ডক্টর মোস্তাক ভাই যেটি বললেন সেটি আমাদেরও অবজারভেশন, একটা রোগীর শ্বাসকষ্ট বা অন্য কিছু হলে তাকে বিভিন্ন প্রথমেই তারা অ্যাপ্রোচে অনেকে প্রাইভেটে যায়, প্রাইভেট থেকে সে রিফিউজ হয়ে 2-3টা প্রাইভেট ঘুরে তারপর সরকারি হাসপাতালে অনেক সময় 1-2টা ঘুরে তারপর কোনো একটা জায়গায় তাদের হয়, এরকম একটি অবস্থা। এটি অবশ্যই এরকম অবস্থার অনেকটা উন্নতি হয়েছে। কিন্তু আমার বক্তব্য এই ডক্টর আশিস, আমি ধন্যবাদ জানাই ডক্টর আশিসের মডেলটা আমরা কেন ব্যবহার করব না? যারা প্রাইভেট অ্যাসোসিয়েশন আছে, যারা ক্লিনিকের, তাদের হলো ডিফারেন্ট কোনো প্রত্যেকের আমরা জানি 2-3-4টা করে বিল্ডিং আছে তাদের, ইউনিট 1, ইউনিট 2, ইউনিট 3। তো যে কোনো একটা বিল্ডিংকে তারা অন্তপক্ষে এইসব কষ্টের রোগীগুলো যারা পাচ্ছে সাসপেক্টেড তাদের জন্য অন্তপক্ষে করা উচিত। স্পষ্ট। কিন্তু সব হাসপাতালে যদি কিট দেওয়া হয় বা পরীক্ষা করা হয় তাহলে অসুবিধাটা কোথায়? তাহলে তো মানে ওই যে যেটি টেস্ট বারবার বলা হচ্ছে, টেস্ট করে দেখে নিলেই তো মানে সংখ্যাটাও কমে যায়, সংক্রমণের ঝুঁকিটাও মনে হয় কমে যায়। সাধারণ জ্ঞান থেকে তো তাই মনে হয়। আপনার মতামত আমি জানবো বিরতির পর। ফিরলাম। রাজকাহনে খুব অল্প সময় আছে, অল্প সময়ের মধ্যে বলতে হবে। ডাক্তার উত্তম কুমার বড়ুয়া, যেটি বলছিলাম যে সব হাসপাতালে যদি পরীক্ষা করার কিট থাকে তাহলে সমস্যা কোথায়, কেন সেটি নাই? সেটি তো প্রমাণিত হয়েছে, যেটি হলো যতই আমাদের টেস্টের পরীক্ষা যত বাড়বে ততই আমাদের জন্য সোসাইটি থেকে বা কমিউনিটি থেকে এটা আমরা পজিটিভ কেসগুলো আমরা সিলেক্ট করতে পারবো। সেটা অলরেডি এস্টাবলিশড হয়ে গেছে। নিশ্চয়ই সরকার এখন যেটি ভাবছে, যতটুকু আছে 11টি সেন্টার সারা বাংলাদেশে, 17টি সেন্টার অলরেডি আছে, আরও 11টি সেন্টার হওয়ার জন্য নিশ্চয়ই সরকার ভাবছে এর পরবর্তীতে বেসরকারি প্রাইভেট ওদের সাথে কথা বলে তাদের জায়গায়ও নিশ্চয়ই সরকার ভাববে পিসিআর ল্যাবগুলো। আমি মনে করি সেটি দিলে কোনো আপত্তি নেই, সেটা পর্যায়ক্রমে তাদের দেওয়া উচিত। আপনারাও কি কিট আনবার ব্যাপারে চিন্তা করছেন কিনা? মানে আপনারাও কিট থেকে মানে পরীক্ষা করা শুরু করবেন কিনা? এবং আপনার দুটো বিষয় একসাথেই জিজ্ঞাসা করি, আপনারা কবে থেকে এই চিকিৎসা করোনা আক্রান্তদের দেয়া শুরু করছেন? ধন্যবাদ। মানে কিটের পরীক্ষার বিষয়টা কিন্তু আমার ইচ্ছার উপরে নির্ভর করছে না, আমাকে গভর্নমেন্ট পারমিশন দিতে হবে। আমি যদি পারমিশন দেয় সেই ক্ষেত্রে কিন্তু আমার দুটো সক্ষমতায় রয়েছে, আমি র্যাপিড টেস্টও করতে পারবো, আর একটা হচ্ছে আমার পিসিআর ল্যাবও আছে, সেটি হলো একদিক। সুতরাং আমি চাচ্ছি বড় বড় হাসপাতালগুলিতে, বেসরকারি হাসপাতালগুলিতে যদি পারমিশনটি দেওয়া হয় তাহলে কিন্তু আরও অনেক বেশি রোগী শনাক্ত হবে, আমরা আইসোলেশন করতে পারবো, লকডাউনটাকে যথাযথভাবে করা যাবে। দ্বিতীয়ত হচ্ছে আপনি ইউনিভার্সাল মেডিকেল কলেজের যে আমরা সেকেন্ড ক্যাম্পাস মহাখালী বাস স্ট্যান্ডের অপোজিটে করছি, শহীদ তাজউদ্দিন সরণিতে আমাদের নার্সিং কলেজে, এটি আমরা আগামী শুক্রবার উদ্বোধন করার কথা। মাননীয় স্বাস্থ্য সচিব স্যার আমাদের সাথে মিটিং করেছেন, আমি তার কাছে কৃতজ্ঞ, তিনি নিজে এসে গুরুত্ব দিয়েছেন। এবং তাকে আমি শুরুতে একটা কথা বলেছিলাম যে স্যার, আমরা এই কাজটি করতে গেলে যদি স্থানীয় বাধা আসে, আমরা অতীতেও দেখেছি, স্যার বলেছে সরকার এতে কঠোর ব্যবস্থা
ব্যবস্থা গ্রহণ করবে। আমি স্যারের দৃষ্টি আকর্ষণ করছি, এই অনুষ্ঠানে আসার আগেই আমার যে সহকর্মীরা রাত দিন 24 ঘন্টা অমানুষ পরিশ্রম করে ওইখানে খাট তুলছে, কাজ করছে, অক্সিজেনের লাইন তৈরি করছে, কিন্তু আমি এখনই শুনলাম যে স্থানীয় কিছু দুর্বৃত্ত গিয়ে তাদেরকে হুমকি দিয়ে আসছে, তাদেরকে প্রাণনাশের হুমকি দিয়ে আসছে। কাজ যেন বন্ধ করা হয়, কোনোভাবেই কোভিড হাসপাতাল তারা করতে দিবে না। এই বিষয়ে আমি নবনিযুক্ত আইজিপি জনাব বেনজির আহমেদ স্যারের দৃষ্টি আকর্ষণ করছি। স্যারকে অভিনন্দন জানাই। স্যার একজন প্রগতিশীল পুলিশ অফিসার, সুপারস্টার। তার দৃষ্টি আকর্ষণ করছি, এ ধরনের দুর্বৃত্তায়ন রাষ্ট্রের এই গুরুত্বপূর্ণ সময়ে যেন কোনোভাবেই প্রশ্রয় না দেওয়া হয়। আমি আইজি স্যার সহ মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছি। নিশ্চয়ই ডাক্তার শাগুফা আনোয়ার, আপনার কাছে প্রশ্ন ছিল, আপনারা আসলে কি করছেন এবং করোনা আক্রান্ত যারা তাদেরকে আপনারা আহ্বান জানাবেন কিনা ইউনাইটেডে চিকিৎসা নিতে যাবার? আমাদের ইউনাইটেড হসপিটাল সেন্ট্রালি এটা এসি কন্ট্রোলে আছে, কাজেই আমাদের এখানে যদি আমরা করোনার রোগী নেই তাহলে আমাদের বাকি যারা রোগী আছে, যারা হৃদরোগে ভুগছেন, কিডনি রোগে ভুগছেন, ক্যান্সার, যাদের অন্যান্যভাবে ইমিউনিটি কম্প্রোমাইজড, তাদের জন্য সমস্যা হবে। এই জন্য আমরা হাসপাতালের মধ্যে প্রতি ফ্লোরে আমাদের নেগেটিভ আইসোলেশন রুম আছে, নেগেটিভ প্রেশার রুম আছে, আইসিইউ সিসিইউতে নেগেটিভ প্রেশার কিউবিক্যাল আছে, যেখানকার বাতাস সরাসরি প্রকৃতিতে বাইরে চলে যায়, অন্যান্য রোগীর মধ্যে ছড়ায় না। সেখানে আমরা সন্দেহজনক রোগীদেরকে রেখে চিকিৎসার উদ্দেশ্যে, তাদের রোগ নির্ণয়ের উদ্দেশ্যে পরীক্ষাগুলো আমরা করছি, যেগুলো মোশতাক ভাই বললেন, আমরা করে টেস্টের জন্য বাইরে পাঠাচ্ছি। আমাদের হাসপাতালেরই বাইরে, হাসপাতালের বাতাসের সাথে সম্পর্ক নেই, সম্পূর্ণ একটা স্বয়ংসম্পূর্ণ 5 বেডের একটা আইসোলেশন ইউনিট আছে, সেখানে আইসিইউ সুবিধা আছে। সন্দেহজনক রোগীদেরকে আমরা সেখানেও রাখছি, ওখানে রেখেই আমরা পরীক্ষা করছি। এর বাইরে তো আপনাকে বললামই, আমাদের মুন্সিগঞ্জে 25 শয্যার একটা স্বয়ংসম্পূর্ণ আইসোলেশন ইউনিট আছে, যেটা আমরা সরকারের স্বাস্থ্য অধিদপ্তরকে দিয়েছি, তাদের সাথে জয়েন্ট কোলাবোরেশনে করছি। আমি একটু সুযোগ পেয়ে একটুখানি বলে নিচ্ছি শারমিন, অনুষ্ঠান শেষ হওয়ার আগে উত্তমদার কথা ধরে আমি শুধু একটাই অনুরোধ করব, দয়া করে আমাদের চিকিৎসক সমাজকে সরকারি হাসপাতাল, বেসরকারি হাসপাতাল এই দুই ভাগে ভাগ করবেন না। দয়া করে তাদের আন্তরিকতাকে দুই ভাগে বিভক্ত করবেন না। যারা ছুটি চাচ্ছে, নিশ্চয়ই তা করা উচিত হচ্ছে না, তা করা হবে না, কিন্তু বেসরকারি হাসপাতালগুলো এগিয়ে আসছে, এটি তাদেরকে বলতেই বা হয় কেন? তাহলে তাদেরকে কেন বলতে হয় যে 69টি হাসপাতাল এখন থেকে একসাথে কাজ করবে? তাহলে এতদিন কোথায় ছিল? যেহেতু আলাদা করে বলতেই হচ্ছে, আমাদেরকে তো নিশ্চয়ই বলতে হবে যে বেসরকারি হাসপাতালগুলো আসছে। ডাক্তার, আমি শেষ প্রশ্ন করতে চাইবো, ডাক্তার মোশতাক হোসেন, সবাইকে পরীক্ষা করতে দিলে তো সেটি আরো সুবিধাজনক হয় বলে বলা হচ্ছে, সরকার কেন সবাইকে পারমিশন দিচ্ছে না? যেটি ডাক্তার আশিস কুমার বলছিলেন যে পারমিশন দিলেই তারা করতে পারেন, কেন টেস্টের পারমিশন? আমি আসছি কথা, আমি একটু বলছি যে ডাক্তার আশিস একটা কথা বলে, র্যাপিড টেস্ট করলে কোনো কিছু কিন্তু এখনো WHO অনুমোদন করেনি, কাজে এই বিষয়টি আমাদের খেয়াল রাখা দরকার। আচ্ছা, আর পিসিআর এর যে পরীক্ষাটা, নিশ্চয়ই পিসিআর যে পরীক্ষাটা যেন অনেক মানুষের মধ্যে করা যায়, সেটা কিন্তু আমাদের রোগের ডায়াগনোসিসের জন্য খুবই দরকার। এটা হাসপাতালে আইডিসিআর এর সাথে একটা সমস্যা হয়েছে, আইডিসিআর এর সার্ভেলেন্স যে থাকে, সেই সার্ভেলেন্সের নিয়মে যখন একটা দেশে মানে ব্যাপকভাবে রোগটা ছড়িয়ে যায়, তখন সবার পরীক্ষা করতে হয় না, রোগের যে প্রবণতা বোঝার জন্য তারা সেই টেস্টটা করে। কিন্তু হাসপাতালগুলোতে যে বাস্তব সমস্যা, যে কোনো রোগী সেখানে যাক না কেন, তাদের করোনা যে তাদের নেই সেটা নিশ্চিত না করে তারা চিকিৎসা করতে পারছে না। কাজেই রোগের চিকিৎসা করবার জন্য, রোগের শনাক্ত করবার জন্য এবং কমিউনিটিতে কোনো করোনা রোগীকে শনাক্ত করবার জন্য অধিক হারে টেস্ট করা খুবই দরকার। কিন্তু তার সাথে রোগতাত্ত্বিক প্রবণতার কিন্তু কোনো বিষয় নেই। যেমন ধরুন, আমরা বাংলাদেশে এখন প্রায় 3000 রোগী, আমরা 2000 রোগী হয়নি, তখনই কিন্তু আমরা বলতে পেরেছি বাংলাদেশে চতুর্থ স্তরে আমরা পৌঁছেছি, অর্থাৎ ব্যাপকভাবে সামাজিক সংক্রমণ হয়েছে। আমাদের এখানে লক্ষ লক্ষ রোগী পাওয়া দরকার করেনি। আমরা রোগতাত্ত্বিক ভাবে বিশ্লেষণ করে দেখেছি যে এখন আমরা যে সমস্ত রোগী পাচ্ছি, সেখানে তারা বলতে পারছে না তারা কার সংস্পর্শে এসছে। এই সংস্পর্শবিহীন রোগী পাওয়ার পর থেকেই আমরা কমিউনিটি সংস্পর্শে বলছি। তবে অবশ্যই সরকারি হোক বেসরকারি হোক, যাদের পিসিআর ল্যাবরেটরি রাখার BSL-2 ফ্যাসিলিটিস আছে, তাদেরকে অবশ্যই সেটা দেওয়া হচ্ছে। এমনকি বিশ্ববিদ্যালয় পর্যায়ে যারা রোগী দেখে না, তাদেরকেও কিন্তু এই আপনার পিসিআর এর পরীক্ষা করবার জন্য অনুমতি দেওয়া হয়েছে। কাজে এই বিষয়ে সরকার কিন্তু এগিয়ে এসছে এবং তারা যথেষ্ট উদারতার সঙ্গে আসতে হবে। কতগুলো পর্যায়ে পার হতে হবে সেই ল্যাবরেটরিটা। বেসরকারি হাসপাতালগুলো যেহেতু বলছে যে তারা পারমিশন পাচ্ছে না, সেজন্যই আমার প্রশ্নটি ছিল। অসংখ্য ধন্যবাদ ডাক্তার মোশতাক, ডাক্তার শাগুফা আনোয়ার, ডাক্তার উত্তম কুমার বড়ুয়া এবং আশিস কুমার চক্রবর্তী। আজকের মতো শেষ করছি রাজকাহন।